আমি দর্শন বিষয়ে পড়াশোনা করেছি এবং আপনাদের অনেকে আছেন যাদের কোনো কেউ আত্মীয় স্বজন আছে অসুস্থ। আমি দর্শন বিষয়ে পড়াশোনা করেছি এবং আপনাদের অনেকে আছেন যাদের কোনো কেউ আত্মীয় স্বজন আছে অসুস্থ, বিভিন্ন চিকিৎসার প্রয়োজন। আমি কি আপনাদের কারো চিকিৎসা করতে পারবো? পারবো না। কেন পারবো না? আমি তো দার্শনিক, আমি তো ডাক্তার না। আমি তো ডাক্তার বিষয়ে পড়াশোনা করি নাই, সো আমি পারবো না। ধরেন আপনাদের আচ্ছা, তো ওনার এই কথাটুকুর উপরে আমরা সব একমত যে যেহেতু উনি দর্শন নিয়ে পড়াশোনা করেছেন, উনি ডাক্তার না, অতএব কারণে উনি কোনো অসুস্থ কোনো ব্যক্তি চিকিৎসা করতে পারবেন না। একদম পারফেক্ট লজিক্যাল লজিক। প্লেন ঠিক করতে হবে, তাহলে আমি আপনার প্লেন ঠিক করতে হবে পারবো? আচ্ছা, পারবো না। ধরেন আমি প্লেনে উঠলাম, আমার 20টা বন্ধুরে নিয়ে উঠলাম, আর আপনারা 5 জন আছেন প্লেনে। আমি বললাম যে আমি এখন প্লেন চালাবো, দিবেন? 5 জন দিবেন না। কিন্তু আমি বললাম আমি তো সংখ্যাগরিষ্ঠ বেশি, আমার বন্ধু 20 জন আছে, তারা পারমিশন আমাকে বলছে আমি প্লেন চালাতে পারবো, দিবেন? তাহলে দুনিয়ার যত কাজ আছে, এই ইহজগতে যত কাজ আছে, আধুনিক সমাজে যত কাজ আছে, সবকিছুর মধ্যে ডোমেইন স্পেসিফিক পড়াশোনা করা লাগে। ডোমেইন স্পেসিফিক যে বিষয়। খেয়াল করেন, উনি বললেন প্রথম লজিক কি ছিল যে উনি যেহেতু দর্শন নিয়ে পড়াশোনা করেছেন তাই উনি কোনো অসুস্থ ব্যক্তির চিকিৎসা করতে পারবেন না যারা শারীরিকভাবে অসুস্থ। একইভাবে যদি যেহেতু উনি দর্শন নিয়ে পড়াশোনা করেছেন এবং উনি পাইলট না, অতএব কারণে বিমান পরিচালনা করার ওনার দক্ষতা ওনার নেই, তাই উনি দর্শনবিদ হলেও উনি বিমান চালাতে পারবেন না। ভালো লজিক। আচ্ছা, এরপর উনি বলছেন কিন্তু যদি এমন হয় যে ভোটাভুটি হয় প্লেন কে চালাবে, পাইলট নাকি আসিফ মাহতাব ভাই, তো যদি এমন হয় যে অধিকাংশ লোক বলে যে আমরা চাচ্ছি এই বিমানের পাইলট প্লেন চালাবে না, প্লেন চালাবে আমাদের এই ভাই আসিফ মাহতাব, তাহলে এটা উচিত হবে কি উচিত হবে না? এটা অবশ্যই উচিত হবে না, কারণ যেহেতু উনি পাইলট না, উনি প্লেন চালাতে পারেন না, অতএব কারণ ওনার প্লেন চালানো উচিত না। আচ্ছা, উনি একটা হাইপোথেটিক্যাল সিনারিও দাঁড় করালেন। যদিও সংখ্যাগরিষ্ঠ মানুষ এমনটা মনে করে আসিফ মাহতাব উনার প্লেন চালানো উচিত, কিন্তু তারপরও এটা অনুচিত হবে যেহেতু উনি দর্শনবিদ, উনি পাইলট না। তো একটা বিষয় ভিত্তিক সবকিছুর মধ্যে ডোমেইন স্পেসিফিক পড়াশোনা করা লাগে। ডোমেইন স্পেসিফিক যে বিষয়ে, একটা বিষয় ভিত্তিক বিষয়ে আপনার অনেক বছর পড়াশোনা করার পরে তারপরে সেই বিষয়ে আপনি কাজ করতে পারেন। বলেন তো কোন বিষয়ে? তো আমরা এগ্রি ওনার সাথে। পৃথিবীতে প্রত্যেকটা বিষয়ই ডোমেইন স্পেসিফিক পড়াশোনা হয়। সায়েন্স, আর্টস, কমার্সের মধ্যেও প্রত্যেকটা বিষয়, মেডিকেল সায়েন্সের মধ্যেও প্রত্যেকটা মানুষের অঙ্গ প্রত্যঙ্গ আলাদা আলাদাভাবে পড়াশোনা করতে হয়। ডাক্তারও সেই পার্টিকুলার বিষয় ডাক্তার তৈরি হয়। তো ওকে, ডোমেইন স্পেসিফিক পড়াশোনা আমাদের সবাই করতে হয়, আমরা এগ্রি। কোনো বিষয় ভিত্তিক পড়াশোনা তারপরে সেই বিষয়ে আপনি কাজ করতে পারেন। বলেন তো কোন বিষয়ে কোনো বিষয় ভিত্তিক পড়াশোনা করা লাগে না? কেউ বলতে পারবেন? রাষ্ট্র চালানো। রাষ্ট্র চালাইতে কোনো পড়াশোনা লাগে না। আচ্ছা, উনি বললেন যে দুনিয়াতে নাকি একটা বিষয় আছে যে রাষ্ট্র পরিচালনা করা, এটার বিষয়ে কোনো পড়াশোনা করতে হয় না। এখন আপনারা আমাকে বলেন যে, বা উনি বলুক যে দুনিয়াতে রাষ্ট্র পরিচালনা করার জন্য ডোমেইন স্পেসিফিক পড়াশোনা কি আছে? কোথাও আছে? বাংলাদেশে আছে? পশ্চিমা বিশ্বে আছে? মুসলিম বিশ্বে আছে? কোথায় আছে? রাষ্ট্র পরিচালনার জন্য ডোমেইন স্পেসিফিক পড়াশোনা কোথায় আছে? রাষ্ট্র চালাইতে মানে এইচএসসি পাস করলেই হয়। বাংলাদেশের সংসদ সদস্য এমপি হওয়ার জন্য সংবিধানে নির্দিষ্ট কোনো শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই। অর্থাৎ নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য আপনাকে শিক্ষিত হতে হবে বা কোনো ডিগ্রি থাকতে হবে এমন কোনো শর্ত বাংলাদেশের বর্তমান আইনে নেই। তবে সংসদ সদস্য হওয়ার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী কিছু নির্দিষ্ট যোগ্যতা বা অযোগ্যতা নির্ধারিত রয়েছে। যেমন ১, প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। ২ হচ্ছে গিয়ে প্রার্থীর বয়স কমপক্ষে ২৫ বছর হতে হবে এবং ৩ হচ্ছে গিয়ে প্রার্থীর নাম ভোটার তালিকায় থাকতে হবে। এটা হচ্ছে গিয়ে আপনার ন্যূনতম প্রধানতম যোগ্যতা সমূহ। এই ৩টা মূল যে প্রধানতম ৩টা বিষয়, এগুলো ছাড়াও আরো কিছু অযোগ্যতা আছে, যে অযোগ্যতাগুলো কোনো ব্যক্তির মধ্যে পাওয়া গেলে সে বাংলাদেশের পার্লামেন্টের মেম্বারের জন্য অ্যাপ্লিকেন্ট হিসেবে গ্রহণযোগ্য হবে না। তো এর মধ্যে একটা হচ্ছে গিয়ে মানসিক অসুস্থতা, তাকে অবশ্যই মানসিকভাবে সুস্থ হতে হবে, অসুস্থ হলে সে দাঁড়াতে পারবে না। তারপর দেউলিয়া, আর্থিক দিক থেকে দেউলিয়া ঘোষিত হওয়া কোনো ব্যক্তিও দাঁড়াতে পারবে না। বিদেশি নাগরিকত্ব, বিদেশি কোনো রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করলে বা আনুগত্য স্বীকার করলে সেও অ্যাজ এ পার্লামেন্টের মেম্বার হওয়ার জন্য যে প্রতিযোগিতা সেখানে সে অংশগ্রহণ করতে পারবে না। এরপর হচ্ছে গিয়ে ফৌজদারি অপরাধ, যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো ফৌজদারি অপরাধের মামলা থাকে তো সেও দণ্ডিত হয়,
তাহলে সেও আপনার দাঁড়াতে পারবে না। এখানেও কিছু নিয়ম আছে যে 2 বছরের কারাদণ্ডে দণ্ডিত হলে এবং মুক্তির পর 5 বছর অতিবাহিত না হওয়া পর্যন্ত। তো এখন তিনি বলছেন যে পৃথিবীতে সব বিষয়ে ডোমেইন স্পেসিফিক পড়াশোনা আছে, কিন্তু রাষ্ট্র যে পরিচালনা করা এটার এই বিষয়ে কোনো ডোমেইন স্পেসিফিক পড়াশোনা নেই। এখন এটা তো পৃথিবীর কোথাও নেই। তাহলে আমরা কি করব? রাষ্ট্র চালাইতে মানে এইচএসসি পাশ করলেই হয়। এবং এই কথাটাই সক্রেটিস 2500 বছর আগে বলে গেছে। সক্রেটিস বলছেন যে আপনি যখন জাহাজ চালাবেন তখন আপনি যদি ক্যাপ্টেনকে জাহাজ চালাইতে না দেন তাহলে তো যে কেউ যে পপুলার, যে সবাইকে উদ্বুদ্ধ করতে পারবে, সে যদি জাহাজ চালায় সে তো জাহাজ একদম ইয়ের ভিতরে ধ্বংস করে দিবে, ডুবাই দিবে। তাহলে আপনি জাহাজ চালাবে কে? সক্রেটিসের কথা, গ্রিক দার্শনিক। তো জাহাজ চালাবে ক্যাপ্টেন, যে জাহাজ চালাইতে জানে, যে নেভিগেশন বুঝে, সে জাহাজ চালাবে। কিন্তু পলিসি মেকিং এবং ওনার কথাতে যে আচ্ছা, উনি যে এক্সাম্পল দিলেন সক্রেটিস মূলত ডেমোক্রেসিকে সমালোচনা করেছেন, ক্রিটিসাইজ করেছেন, এটা মূলত এই অ্যাঙ্গেলেই। কিন্তু উনি মহা ভুল করেছেন সক্রেটিস, যদিও উনি মানব ইতিহাসের অন্যতম প্রধানতম একজন দর্শনবিদ ছিলেন, যাকে আমরা এখনো অনুসরণ করি। বাট উনি এখানে একটা বিশাল বড় ভুল করেছেন। রাষ্ট্র আর জাহাজ এক বিষয় নয়। জাহাজ একজন ব্যক্তির মালিকানায় থাকে, যে মালিক সে নির্ধারণ করে যে এই জাহাজ কে চালাবে, তাই না? যদি সেই জাহাজের মালিক হয় কোনো রাষ্ট্র, তো রাষ্ট্র নির্ধারণ করে যে এই জাহাজ কে চালাবে। এটা ভোটাভুটি হয় না। আমরা বাংলাদেশে যে বিমান বাংলাদেশ আছে, প্রত্যেকটা দেশে যে বিমান সংস্থা আছে যারা বিমান পরিচালনা করে, তো সেই বিমানে কে পাইলট হবে, তো এটা কি আমরা ভোটাভুটির মাধ্যমে নির্ধারণ করি? পৃথিবীর কোথাও এমনটা হয় না। তাহলে আমরা রাষ্ট্রের ক্ষেত্রে কেন করি? আসলে যে মূল যে পার্থক্য যেটা সক্রেটিস করতে পারেননি, যেটা এখন ওইটা এখন বাংলাদেশে অনেকেই যারা ডেমোক্রেসিকে ক্রিটিসাইজ করে, তারা ওই যে সক্রেটিস তার উদাহরণটা টেনে আনে যে সক্রেটিস দেখো, সক্রেটিস বাবা উনি এই ডেমোক্রেসিকে পছন্দ করতেন না বা সমালোচনা করেছেন, অতএব কারণে ডেমোক্রেসি হচ্ছে গিয়ে একটা রং আইডিয়া। জাহাজ বা প্লেন, সেখানে কে পাইলট হবে এটা নির্ধারণ করে সেই প্লেনের মালিক। যদি মালিক কোনো ব্যক্তি হয় সে নির্ধারণ করে, অথবা যদি মালিক কোনো রাষ্ট্র হয় সে নির্ধারণ করে। এখন বাংলাদেশ এই যে একটা রাষ্ট্র, ভূখণ্ড বা যে কোনো দেশ, সেই ভূখণ্ডের মালিক কারা? জনগণ। তাহলে এখন কি করতে হবে? সক্রেটিস বাবার যেই উদাহরণ যেটা উনি টানলেন, তাহলে এখন আমরা কি বাংলাদেশের জনগণের যে মালিকানা সত্ত্ব এটাকে ডিনাই করব, অস্বীকার করব? তাহলে অস্বীকার করলে এই ভূমির মালিক কে? তাকে খুঁজে আনেন যে দেখেন ভাই, বাংলাদেশ রাষ্ট্রের, বাংলাদেশ ভূখণ্ডের মালিক জনগণ না, অমুক মাদ্রাসার প্রিন্সিপাল বা অমুক সংস্থার কোনো প্রধান, অমুক ডিরেক্টর বা অমুক ইঞ্জিনিয়ার, অমুক ডাক্তার, অমুক ফিলোসফার বা অমুক ইউনিভার্সিটির প্রফেসর নিয়ে আসেন যে তারা হচ্ছে রাষ্ট্রের মালিক। তো আমরা তাদেরকে বুঝাই দিব, দেখেন ভাই, আমরা ভুলে এতদিন মনে করেছিলাম যে বাংলাদেশ রাষ্ট্রের মালিক হয়তো আমরা, কিন্তু এখন আমরা জানতে পারলাম যে না, এই রাষ্ট্রের মালিক হচ্ছে কি এই ফিলোসফার, এই ডাক্তার, এই ইঞ্জিনিয়ার বা এই আলেম, এই মুহতামিম, এই মুহাদ্দিস, এই মুফাসসির। তো তাদেরকে আমরা এটা বুঝাই দিব। বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে কি, বাংলাদেশ একটা রাষ্ট্র, একটা ভূখণ্ড। এই ভূখণ্ডের মালিক কারা? যারা এখানে বসবাস করে, তারা হচ্ছে কি এই রাষ্ট্রের মালিক, এই ভূখণ্ডের মালিক। আমি আপনি প্রত্যেকে রাষ্ট্রে একটা অংশ পাবো, একটা খণ্ড পাবো। এখন আমরা হচ্ছে মালিক। তাহলে এখন মালিক তো অনেক, তাই না? কোটি কোটি মালিক। এখন কি করা হবে? রাষ্ট্র চালাবে কি কোটি কোটি মানুষ মিলে চালাবে? এটা তো পসিবল না। তাহলে আমরা কি করি? আমরা সকল মালিকরা বসে নির্ধারণ করি যে অধিকাংশ মালিক যার পক্ষে রায় দিবে সে এই রাষ্ট্র চালাবে। তো এটাই তো হচ্ছে। তো সক্রেটিস মানে ফান্ডামেন্টাল যে ভুলটা করেছেন, উনি রাষ্ট্রের সাথে, ভূখণ্ডের সাথে একটা জাহাজের তুলনা করেছেন। এটা একটা মারাত্মক ভুল। আচ্ছা, এখন ধরেন আমরা কোনো প্লেনে চড়ছি, হ্যাঁ? আমরা ১০০-১৫০ লোক কোনো প্লেনে আছি। এখন প্লেনের কোনো যিনি পাইলট আছেন, ২ জন পাইলট, তারা দুজনই অসুস্থ হয়ে গেলেন। এখন আমরা কি ভোটাভুটি করব যে কে প্লেন চালাবে? না। আমরা তৎক্ষণাৎ প্রত্যেক মানুষ বলবে যে প্লেন কে চালাতে পারে। এখন যদি এমন হয় যে একজন থাকে, তো আমরা তাকেই পাঠাবো, কারণ তিনি আমাদের শেষ আশ্রয়, ভরসা। এখন যদি এমন হয় যে ৩ জন ব্যক্তি আসলো যে আমরাও প্লেন চালাতে পারি, আমরা সাবেক পাইলট, তো আমরা দেখবো তখন তৎক্ষণাৎ হবে যে কে ভালো চালায় বা কে সিনিয়র, কার যোগ্যতা বেশি। এটা আমরা ইমিডিয়েট ঠিক করব। তো আমরা যারা মানুষ, সাধারণ মানুষ, আমরা এতটা বোকা নই। দেশ বুঝে সে জাহাজ চালাবে। কিন্তু পলিসি মেকিং এবং ওনার কথাতে যে চালাবে তার অবশ্যই দেশ চালানোর বিষয়ে তার জ্ঞান থাকতে হবে। কিন্তু আমরা বলি যে না, কোনো জ্ঞান লাগবে না,
কোনো জ্ঞান লাগবে না। আচ্ছা, এখন উনি যে বলছেন যে ডোমেন স্পেসিফিক দেশ চালানোর জ্ঞান, এখন বাংলাদেশের কোন ইউনিভার্সিটিতে দেশ চালানোর জ্ঞান শিক্ষা দেওয়া হয়? কোথায়? কোথায়? উনি একটা ভিডিওতে বলেছেন যে যদি উনি উপদেষ্টা হতেন, এই যে বর্তমান সরকার, ইউনূস সরকার, যদি উনি এটা উপদেষ্টা হতেন তাহলে উনি উনি এমনটা করতেন, অমনটা করতেন। আমাকে যদি উপদেষ্টা করা হতো তাহলে আমি অবশ্যই আমার এই কোশ্চেনে আমি নতুন বাংলাদেশের কোশ্চেনে যেতাম না। আমি যেটা করতাম সেটা হচ্ছে ইলেকশনটা আমি এইটা নিয়ে ফোকাস থাকতাম। কারেন্ট বাংলাদেশের আপনি ডেমোক্রেসি বা গণতন্ত্র বিশ্বাস নাও করতে পারেন, সেটা আপনার অধিকার। কিন্তু এখন যেহেতু গণতান্ত্রিক একটা ব্যবস্থা আছে, আপনি গণতন্ত্রের মাধ্যমে বোঝা যাবে বাংলাদেশের মানুষ কি ধরনের বাংলাদেশ চাচ্ছে। এখন আমি যেটা হলো, আমি যদি ইয়েতে থাকতাম তাহলে আমার প্রধান কাজ হতো একটা ইলেকশন যত তাড়াতাড়ি করা যায় দিয়ে দেওয়ার। এখানে কোনো পলিসির মধ্যে আমি তেমন একটা হাত দিতাম না। আপনি এক গণতন্ত্র দিয়ে বুঝতে পারেন বাংলাদেশ, নতুন বাংলাদেশ মানুষ কিরকমটা চায়, সেটা রাজনৈতিক দলের মাধ্যমেই সম্ভব। তো এখন যেহেতু সরকার মানে এই জন্য আমি যদি উপদেষ্টা থাকতাম তাহলে আমি কোনো রকম পলিসিতে হাত দিতাম না। আমি ইলেকশনটার উপর ফোকাস থাকতাম, আমি আইন শৃঙ্খলা ব্যবস্থা স্টেবিলাইজের জন্য ফোকাস থাকতাম। যদি আমরা প্রশ্ন করি যে উনি বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয় থেকে এই যে বাংলাদেশ রাষ্ট্র পরিচালনা করার যে ডোমেইন স্পেসিফিক পড়াশোনা উনি করেছেন, উনি তো করেননি। তাহলে আমরা উনাকে পাঠাবো? বাংলাদেশের কোথায় পড়ানো হয় এই জিনিসটা? তাহলে উনি এটা কেন বললেন? মানে উনার তো রাষ্ট্র পরিচালনা করার ডোমেইন স্পেসিফিক কোনো জ্ঞান উনার নেই। গোটা পৃথিবীর যত বিশ্ববিদ্যালয় আছে, কোথায় রাষ্ট্র পরিচালনার এই যে ডোমেইন স্পেসিফিক পড়াশোনা শিক্ষা দেওয়া হয়? কোথায়? যে কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয়? আমাদের ভোট দিলেই হবে। এখন এটা আপনারা নিজেরাই বলেন, আপনার এলাকার এমপি যারা প্রার্থী আছে তাদের শিক্ষাগত যোগ্যতা কি সেটা আপনি জানেন? না, জানেন না। আবার আপনারাই তারে ভোট দিবেন। মানুষ তো টাকার বিনিময়ে বা যেকোনো মোটিভের কারণে যেকোনো ব্যক্তিকে ভোট দেয়। তো দেখ সমস্যা কি? মানে এখানে সমস্যাটা কোথায়? মানে যারা যে ডেমোক্রেসিকে ক্রিটিসাইজ করে তারা আসলে প্রত্যেক ব্যক্তির যে মালিকানা সত্ত্ব দেশের উপর সেটাকে অস্বীকার করে। মানে ওনারা ঘুরিয়ে পেঁচিয়ে প্রত্যেক ব্যক্তির, বাংলাদেশের প্রত্যেক নাগরিক যে দেশের মালিক, এই যে মালিকানা সত্ত্ব এটাকে অস্বীকার করে। অস্বীকার করে কথাটা বলতে পারে। কারণ আপনি যদি কোনো ব্যক্তির মালিকানা সত্ত্বকে অস্বীকার না করেন, আপনি এ কথা বলতে পারেন না। ভাই আমি এই দেশের মালিক, আমার অধিকার আছে, আমিও অংশগ্রহণ করব যে এই দেশকে চালাবে। যেহেতু আমিও মালিক। এখন যদি আমার মনে হয় যে ওই ব্যক্তি আমার এলাকার এই কাজ করবে বা আমাকে ৫০০ টাকা দিল, যেটাই হোক, যেই মোটিভই হোক, ভালো মোটিভ হোক অথবা খারাপ মোটিভ হোক। ভালো মোটিভ কি হতে পারে? যে এই ব্যক্তি খুব সৎ, ন্যায়পরায়ণ ব্যক্তি। উনি চাঁদাবাজি করেন না, ধোঁকাবাজি করেন না, প্রতারণা করেন না। উনি সবাইকে সম্মান করেন, উনি সৎ পথে চলেন। তো আমি উনাকে ভোট দিব। উনি দাঁড়িয়েছেন, আমি উনার পক্ষে ভোট দিব। এটা হচ্ছে মোটিভ। এটা হচ্ছে পজিটিভ মোটিভ। নেগেটিভ মোটিভ কি হতে পারে? ধরলাম যে টাকার বিনিময়ে বা অন্য কোনো লোভের লালসায় পড়ে সে কোনো ব্যক্তিকে ভোট দিল, হতে পারে যে কোনো মোটিভই হোক। কিন্তু কথা হচ্ছে গিয়ে প্রত্যেক ব্যক্তি এই ভূখণ্ডের মালিক। মালিক এই অধিকার রাখে যে মালিক হিসেবে সে তার পছন্দকে প্রকাশ করবে যে আমি চাই অমুক ব্যক্তি অত্র এলাকার প্রতিনিধি হোক, এমপি হোক। এটা করতেই পারে। যারা কৃষক শ্রেণী আছেন বা যারা একদমই হতদরিদ্র আছেন, যারা খুবই সহজ সরল, যারা অত লং টার্ম চিন্তা করেন না, জাতীয় পর্যায়ে চিন্তা করেন না, ওনারা শুধুমাত্র দেখেন যে এলাকা ভিত্তিক ওনার ব্যক্তিগত প্রফিট কি বা ওনার ব্যক্তি কেন্দ্রিক যেই লাভ সেটা দেখেন, ব্যক্তি কেন্দ্রিক ফায়দা সেটা দেখেন। হতে পারে এমন কোনো ব্যক্তি টাকার বিনিময়ে দিল। এখন সে যে ভোট দিল, যেই মোটিভই হোক, পজিটিভ হোক অথবা নেগেটিভ হোক, সে তো মালিক, সে তো রাষ্ট্রের মালিক, সে অধিকার রাখে এটা দেওয়ার জন্য। বাংলাদেশে যে এখন যে ভোটাভুটি হবে, তো সেখানে মানুষ কি দেখবে না যে কোন ব্যক্তি সৎ? অধিকাংশ মানুষ এমনটা দেখবে। হাতে গোনা কিছু মানুষ যারা অন্য মোটিভে ভোট দিবে, যে একটা লোক চাঁদাবাজ, খুনি, ডাকাতি, ছিনতাইকারী, তো ওই ব্যক্তিকেও ভোট দিবে? দিবে না, দিবে না। সো যদি মানুষ শিক্ষিত হয়, মানুষের কাছে অপশন থাকে, তখন তারা অবশ্যই ভালোর পক্ষে ভোট দিবে। অবশ্যই এমনটাই জয়ী হবে। আপনি খেয়াল করেন ২০০৮ থেকে বাংলাদেশে কোনো নির্বাচন হয়নি। যে হাসিনা সরকার যে আসলো 111 এর পরে, সেটা আসলে প্রকৃত অর্থে নির্বাচন হয়নি। বাকি আপনি দেখেন এর আগে যে পূর্ববর্তী নির্বাচনগুলো ২০০১, ৯৬, ৯১, প্রত্যেকটা নির্বাচন, এই ৩টা নির্বাচনে যখন জনগণ প্রকৃত অর্থেই তাদের ভোট তারা দিতে পেরেছে, তারা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। তারা প্রতিবার সঠিক সিদ্ধান্ত নিয়েছে। ভুল করেনি, জনগণ কখনোই ভুল করে না। কারণ এটা তো আসলে আহামরি কোনো সিদ্ধান্ত না। আমাকে দেখতে হবে যে কোন ব্যক্তি সৎ আর অসৎ, কে ভালো কে মন্দ। ভালো মন্দ প্রত্যেক ব্যক্তি দুনিয়াতে বোঝে। যে রিক্সাওয়ালা, যে ভ্যান চালায়, যে কৃষক, যে একদম হতদরিদ্র, যে সহজ সরল, প্রত্যেক ব্যক্তি, যে পাগল না, পাগল ছাড়া প্রত্যেক ব্যক্তি ভালো মন্দ বিচার করতে পারে। না হলে সে দুনিয়া চলে কিভাবে?
তাই না? যে ভাত খাওয়ার সময় কতটুকু লবণ প্রয়োজন এটা বোঝে, সে অবশ্যই এটা বোঝে যে কোন ব্যক্তিকে আমার ভোট দেওয়া প্রয়োজন। তবে হ্যাঁ, জনগণের মধ্যে কিছু মানুষ আছে যারা ব্যক্তি কেন্দ্রিক ফায়দা লাভের জন্য কাউকে ভোট দিয়ে থাকে। বাট যখন তাদেরকেও শিক্ষিত করা হয়, তখন তারাও নৈতিকতার কারণে তারা ভালো অপশনটাকে বেছে নেয়। এটা আপনারা এবারও দেখবেন, যদি নাকি ইলেকশনে কোন ধরনের মেকানিজম করা না হয়, আপনারা দেখবেন জনগণ ৯১ এর মতো, ৯৬ এর মতো, ২০০১ এর মতো এবারও সঠিক সিদ্ধান্ত নিবে। তো উনি বলছেন যে ডোমেইন স্পেসিফিক পড়াশোনা করতে হয় না রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে। তো এখন এটা তো পৃথিবীর কোথাও এই শিক্ষা নেই। তো আমরা কি করবো এখন তাহলে? রাষ্ট্র পরিচালনা করব না? না জানেন না, আবার আপনারাই তারে ভোট দিবেন। বর্তমান যেই আলিম সমাজ থেকে বা ইসলামী দলগুলো যারা অ্যাপ্লিকেশন জমা দিয়েছেন, তো ধরেন ফর এক্সাম্পল আমরা ধরলাম মামুনুল হক সাহেব, হ্যাঁ? উনিও তো রাষ্ট্র পরিচালনা করার জন্য যে ডোমেইন স্পেসিফিক পড়াশোনা উনি করেননি। কে করেছেন? কে করেছেন? হাত পাখা, জামাত, বিএনপি, এনসিপি, কার এই শিক্ষা আছে? এই শিক্ষা তো দুনিয়ায় কোথাও দেওয়া হয় না। আচ্ছা, আবার অনেকে দেখবেন আজকে তাইলে আপনারা সবাই জানবেন, হয় দেখবেন ডাক্তার, নয় ইঞ্জিনিয়ার, নয় অন্য কোনো পেশার সাথে জড়িত ব্যবসায়ী। পলিসি মেকিং কে বুঝে যে কি করলে কি হবে, কোন আইন দিলে তার পরিণতি কি হবে, এই বিষয়ে কার পড়াশোনা করা আছে? আচ্ছা, কোন আইন দিলে কি হবে এটা তো মানে পলিসি না, পলিসি হচ্ছে কি নীতিমালা, তাই না? কোন আইন দিলে তার পরিণতি কি হবে, এই বিষয়ে কার পড়াশোনা করা আছে এদের ওনাদের? আমি তো আপনাদের রেসপেক্ট করে বলছি, হয়তো বা অনেকের আছে, বাট সিস্টেমটা কি? যে পড়াশোনা লাগবে না, রাষ্ট্র যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেই রাষ্ট্রের জন্য, মানে রাষ্ট্র গঠনের জন্য বা রাষ্ট্র পরিচালনার জন্য আমার কি করলে কি হবে, কি কোন আইন। আচ্ছা, আমরা যখন এমপি প্রার্থী, তারা কি করবেন? তারা আইন পাশ করবেন। কিন্তু আমরা ভালো মানুষ দেখি, একটা ভালো মানুষ হইতেই পারে, অনেক অমানবিক মানুষ হইতে পারে, অনেক ভালো মানুষ হইতে পারে, কিন্তু সে তো পলিসি মেকিং বুঝবে না। কোনো আইন কিভাবে পাস হয় আমি জানি না, আপনারা জানেন কিনা। সরকার এবং তার যে মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয়ে যারা যোগ্য ব্যক্তি, সচিব এবং এক্সপার্ট, যে কোনো বিষয়ে এক্সপার্টদের নিয়ে মন্ত্রণালয়ের আন্ডারে একটা খসড়া অনুমোদন করা হয়। যে আমরা চাচ্ছি যে আগামী ১০ বছরের মধ্যে বাংলাদেশে সকল মানুষ শিক্ষিত হবে, হ্যাঁ? সবার সাক্ষর জ্ঞান থাকবে। একটা রোড ম্যাপ তৈরি করলো যে এটা হচ্ছে আমাদের লক্ষ্য। এখন এর জন্য কি করা দরকার? এই পরিমাণ বাজেট প্রয়োজন, এত স্কুল কলেজ প্রয়োজন, এত টিচার প্রয়োজন। একটা খসড়া উপস্থাপন করলো পার্লামেন্টে। তো সেটা নিয়ে পরবর্তীতে সরকারি দল এবং যে বিরোধী দল, তাদের যে পার্লামেন্টে যে মেম্বার আছে, তারা এটা নিয়ে আলোচনা করবে। তারপর সেইটা আবার মেম্বারদের মধ্যে যারা আবার এক্সপার্ট, যারা শিক্ষিত, যারা জানে বোঝে, সেখানে আবার একটা সংসদ থেকে একটা সংসদীয় কমিটি করা হবে প্রয়োজন হলে। মন্ত্রণালয় থেকে যেই খসড়াটা উপস্থাপন করা হলো সেটা আমরা পর্যালোচনা করব। তো সেই কমিটি, সংসদীয় কমিটি আবার কি করবে? যারা এক্সপার্ট আছে এই বিষয়ে, যারা এক্সপার্ট আছে, যারা নাকি পার্লামেন্টের মেম্বার না, বিভিন্ন ইউনিভার্সিটি টিচার, প্রফেসর, তাদেরকে নিয়ে, যারা এক্সপার্ট তাদেরকে নিয়ে বসবে, দেশি বিদেশি, তারা তাদের মতামত দিবে সেই কমিটির কাছে। সেই কমিটি সেই মতামতগুলো নিবে, নিয়ে পর্যালোচনা করবে। তারা আবার একটা সংশোধন করার জন্য আবেদন করতে পারে। তো আসলে এগুলো এভাবেই হয়। এটা নট লাইক সংসদে গেল আর সংসদে পার্লামেন্ট যারা আছে ৩০০ জন তারা মিলে একটা আইন বানায়। ব্যাপারটা কিন্তু এমন মোটেও না। এটা অনেকেই কেন বোঝে না, এটা আসলে অবাক করা বিষয়। আসলে আইনটা তো পার্লামেন্টের মেম্বাররা বানায় না, এক্সপার্টদের সঙ্গে আলোচনা করে এটা উত্থাপন করা হয়। যারা এক্সপার্ট তারা এটা করে মন্ত্রণালয়ের মাধ্যমে। তারপর সেটা আবার কমিটি দেখে, তারপর সেটা নিয়ে পর্যালোচনা হয় যে পদ্মা সেতু হবে, এটা দৈর্ঘ্য কতটুকু হবে, কোন স্থানে করা হবে, কোন ডিজাইনটা চুজ করা প্রয়োজন, এগুলো কি পার্লামেন্টের মেম্বাররা ঠিক করে? না, তারা ঠিক করে না। এটা যারা এক্সপার্ট, যারা ইঞ্জিনিয়ার, তারা ঠিক করে। সেটা সেই যে মন্ত্রণালয়, ফর এক্সাম্পল সেতু মন্ত্রণালয়, সেটার মাধ্যমে উপস্থাপন করা হয়। তারপর যদি এমন হয় যে পার্লামেন্টের মেম্বাররা সেটার ব্যাপারে দ্বিমত পোষণ করলো, সেখানে এটা হতে পারে একটা কমিটি করা হলো, সংসদীয় কমিটি করা হলো। সেই কমিটি আবার কি করবে? সেটার বিষয়ে অন্য যে এক্সপার্ট আছে, দেশি বিদেশি এক্সপার্ট, যারা এই বিষয়ে ভালো, যারা সেতু নির্মাণের বিষয়ে এক্সপার্ট, তাদের নিয়ে আবার বসবে, তাদের মতামত শুনবে। তো আসলে এভাবেই করা হয়। মানে আমরা যখন কোনো সেতু নির্মাণ করি বা কোনো স্কুল কলেজ নির্মাণ করি, তো সেটা কিন্তু এমন না যে পার্লামেন্ট মেম্বাররা এটা ঠিক করে। কি আইন করলে কি পরিণত হবে সেটার ব্যাপারে তার পড়াশোনা নাই। তো দুনিয়াতে তো মানে শিক্ষা বিষয়ে, স্বাস্থ্য বিষয়ে, জনশৃঙ্খলা বিষয়ে, জননিরাপত্তা বিষয়ে কত রকমের আইন আছে, তাই না? ধর্মভিত্তিক বিভিন্ন বিষয়ে একটা রাষ্ট্রের কত আঙ্গিকে কত রকম আইন। এখন তাহলে কি আমরা সব বিষয়ে পড়াশোনা করে আসতে হবে? তাহলে আমাকে এখন ইঞ্জিনিয়ার হতে হবে, ডাক্তার হতে হবে, ফিলোসফার হতে হবে, আলেম হতে হবে, মুফাসসির হতে হবে, মুহাদ্দিস হতে হবে, সব হতে হবে একজন ব্যক্তিকে। তাহলে আমরা এখন বলবো যে যারাই মেম্বার হবে, পার্লামেন্টের মেম্বার ৩০০ জন, এই ৩০০ জন প্রত্যেকে আলেম হবে, প্রত্যেকে হাফেজ হবে, প্রত্যেকে মুহাদ্দিস হবে, প্রত্যেকে ফিলোসফার হবে, প্রত্যেকে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। ব্যাপারটা কি এরকম? অনেক ভালো মানুষ হতে পারে, কিন্তু সে তো পলিসি মেকিং বুঝবে না।
কি আইন করলে কি পরিণত হবে সেটার ব্যাপারে তার পড়াশোনা নাই। কি আইন করলে কি পরিণতি হবে সেটার বিষয়ে তার পড়াশোনা নেই। তাহলে এখন তো বিষয় তো অনেক, শত শত বিষয়, শত শত বিষয়ে হাজার হাজার, তাহলে এখন সব বিষয়ে একজন ব্যক্তি কিভাবে সে পারদর্শী হবে? তো এই জন্যই আমি মনে করি আমাদের, এবং এটা শুধু ওই আগের 2500 বছর আগের দার্শনিক না, আধুনিক সময়ে আমেরিকান দার্শনিক আমেরিকান খুব সম্ভবত জাস্টিন বেরেট, ওরাও বলছে যে আমেরিকায় যারা ভোট দেয় তারা তাদের এলাকার মানুষই 70% জানে না যে কাকে ভোট দিবে। তারা হচ্ছে যেই দল তাদের পছন্দ লাগে তাকেই ভোট দেয়। মানুষ কে পলিসি মেকিং বুঝে বুঝে না এগুলো কেউ তারা। হ্যাঁ, এইটা হচ্ছে কথা। যার পছন্দ যেমন তাকে ওই পছন্দ মোতাবেক ভোট দিবে। কারণ আমেরিকার নাগরিক, আমেরিকার মালিক। এখন মালিকরা মিলে ঠিক করবে যে কারা আমাদের প্রতিনিধি হয়ে সংসদে গিয়ে রাষ্ট্র পরিচালনা করবে। তো মালিক ঠিক করবে, তো মালিকরা ভোট দিচ্ছে। এখন এটা মোটিভ যে কোনো কিছু হতে পারে। এখন বাংলাদেশের যে নাগরিক তারা এখন ভোট দিবে কেন? যে আমরা চাই শরিয়া আইন। একটা অংশ, সবাই না, বাংলাদেশের নাগরিক যারা মুসলমান তাদের একটা অংশ ভোট দিবে এই কারণে যে আমরা শরিয়া আইন চাই। এখন শরিয়া আইনের পক্ষে কারা কথা বলে? আচ্ছা, ইসলামী দলরা কথা বলে। আচ্ছা, সকল ইসলামী দল না, ওই ইসলামী দল কথা বলে। তাহলে আমরা এই কারণে ভোট দিব। ওকে, তো এটাও জায়েজ। তো আমেরিকান যারা আছেন তারা মনে করে যে আচ্ছা, আমরা আমেরিকানরা হচ্ছে আমরা খ্রিস্টান, তো খ্রিস্টান খেলাফত কারা কায়েম করবে? তো যারা খ্রিস্টান খেলাফত কায়েম করবে আমরা তাদেরকে ভোট দিব। তো ট্রাম্প বলল যে আমি খ্রিস্টান খেলাফত কায়েম করব। তা এখন আমেরিকার একটা মেজরিটি অংশ, 51, 54, 55%, 57% মানুষ তারা ট্রাম্পকে ভোট দিল। সো ইটস ওকে। আবার বাকি যারা আছে তারা অন্য কারণে ভোট দিল যে না, আমরা চাই একটা সেকুলার আমেরিকা। এজন্য সেকুলার আমেরিকার পক্ষে কারা কথা বলে? ডেমোক্রেটিকটা কথা বলে। সো আমরা এখন তাদেরকে ভোট দিব। হতে পারে, হ্যাঁ, রং কিছু নাই। মুদ্রা কথা হচ্ছে কি, বাংলাদেশ অথবা আমেরিকা যেই দেশের নাগরিক তারা ওই দেশের মালিক। মালিক এই অধিকার রাখে সিদ্ধান্ত নেওয়ার যে কারা আমাদের প্রতিনিধি হয়ে রাষ্ট্র পরিচালনা করবে। দেখেন আমেরিকানদের কথা বলছেন উনি তারা ওনার বইয়ে। তো এটা সব জায়গায় আছে, বাট আলটিমেটলি আমাদের আসলে এখান থেকে বের হয়ে আসতে হবে। এটা নিয়ে আমরা একটু চিন্তা করব। আমি এই জন্যই এটা দিয়ে সমাধানে যাচ্ছি না। কিন্তু এতটুকু আমরা চেষ্টা করি যে যে পলিসি যারা আমেরিকার মেম্বার অফ দ্য পার্লামেন্ট হন তাদের সাথে আপনি বাংলাদেশের যে মেম্বার অফ দ্য পার্লামেন্ট তারা তুলনা করেন, তো দেখবেন যে আমেরিকার যারা পার্লামেন্টের মেম্বার তারা বেশি শিক্ষিত, কারণ তাদের ওখানে শিক্ষার হার বেশি। এই জন্য তো যখন বাংলাদেশের মানুষ শিক্ষিত হবে, শিক্ষার হার বৃদ্ধি পাবে, তখন বাংলাদেশের মানুষও যারা শিক্ষিত বেশি ওদেরকেই বেছে নেবে। স্বাভাবিক, আমাদের কাছে যা আছে আমাদেরকে তাই নিয়ে চলতে হবে, তাই না? 1990-91 সময় আমাদের যা ছিল অ্যাভেলেবেল আমরা সেখান থেকে বাছাই করেছি। এখন আমাদের 2026 সাল, আমাদের কাছে যা অ্যাভেলেবেল আছে আমরা সেখান থেকে সব থেকে বেস্টটা বাছাই করব। সো এটা নির্ভর করবে আমাদের কাছে কি অ্যাভেলেবেল আছে। মেকিং বুঝে তারাই যাতে মানে রাষ্ট্র চালাতে পারে। আর বললাম তো সব বিষয়ে পড়াশোনা লাগে, রাষ্ট্র চালাইতে ইন্টার পাস হইলেই হবে। রাষ্ট্র পরিচালনা করতে শর্ত হচ্ছে গিয়ে ইন্টার পাস না, শর্ত হচ্ছে গিয়ে মালিকদের থেকে পারমিশন নেওয়া। বাংলাদেশের যারা মালিকদের থেকে পারমিশন নিতে হবে যে আমি তোমাদের প্রতিনিধি হয়ে এই রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করতে চাই। এখন 100 লোক দাঁড়ালো, 500 লোক দাঁড়ালো, যে তোমরা যারা আছো কোটি কোটি মালিক, তোমরা নির্ধারণ করো যে আমরা এই যে 500-600 মানুষ আছি আমাদের মধ্যে কারা কারা রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করবে তোমাদের প্রতিনিধি হয়ে। এটা হচ্ছে যোগ্যতা, যে মালিকদের থেকে পারমিশন নেওয়া যে ভাই আমি এই বাড়িতে থাকতে চাই বা এই বাড়িটা পরিচর্যা করতে চাই। এখন এই বাড়ির মালিককে, আচ্ছা অমুক ব্যক্তি হচ্ছে এই বাড়ির মালিক, এখন আপনি মালিক থেকে পারমিশন নেবেন যে আমি আপনার এই বাড়িটা পরিচর্যা করতে চাই, পরিচালনা করতে চাই, আপনি কি আমাকে পারমিশন দিবেন? যদি মালিক বলে হ্যাঁ করো, তাহলে ইটস ওকে। ঠিক একইভাবে বাংলাদেশে যে যারা মালিক আছে কোটি কোটি মালিক, তাদের থেকে পারমিশন নেওয়া। এখন তারা যে কোনো কারণে পারমিশন দিতে পারে,